এপিসোড 4। গত পর্বে ভিক্টর যেই হলুদ স্যুট দেখে ভয় পেয়েছিল সেই স্যুটটি শেরিফ স্টেশনে নিয়ে আসা হয়েছে। ভিক্টরের বাবা হেনরি বলে তার স্ত্রী মিরিন্ডা বাস্তব দুনিয়াতে এই হলুদ পোশাক পরা এক ব্যক্তির ছবি এঁকেছিল, এমনকি সে আরও বেশ কিছু ছবি এঁকেছিল। সেইগুলো ধীরে ধীরে এই শহরে বাস্তব রূপ নিচ্ছে। সে জানতে চায় এগুলো আসলে কি। তাবিদা বলে ভিক্টর এটা দেখা মাত্র সে চিনতে পেরেছে। তখন জেইড বলে শুধু চিনতে পারেনি, এটা দেখা মাত্রই সে কাপড় নষ্ট করে ফেলেছিল। এলিস বলে তাহলে এই পোশাকটা যে পরেছিল সে এখন কোথায় আছে। বয়েড বলে হতে পারে এটা বহু আগে কেউ ফেলে রেখেছিল। তখন জেইড বলে এটা তো শহরের খুব কাছের একটা জায়গা, তাহলে এতদিন মানুষ কেন টের পায়নি। বয়েড বলে হতে পারে এটা নাইটেও কেউ পরিবর্তন করেছে। পয়েন্ট এটা যে আমরা এখন পর্যন্ত জানি না কি হচ্ছে। সব থেকে ভালো আমাদের আন্দাজ না করে সরাসরি ভিক্টরের কাছ থেকে জানতে হবে, তবে সবাই মিলে। তখন হেনরি বলে না, শুধু সে একাই জানবে তার ছেলের কাছ থেকে। এই ব্যাপারে কেউ যেন কোনো হস্তক্ষেপ না করে। তখন বয়েড বিষয়টা মেনে নেয়। যাওয়ার সময় হেনরি তাবিদার দিকে তাকিয়ে বলে জঙ্গলে ওই সাদা পোশাক পরা ছেলেটি তাদেরকে বলেছিল এই মুহূর্তে তাদের হাতে সময় নাকি খুবই কম। সেই ছেলেটি এতদিন পর্যন্ত তার স্ত্রীর বেসমেন্টে একটি ছবি হিসেবে ছিল, আছে তাকে বাস্তব রূপে দেখেছে। এমনকি এই হলুদ পোশাক পরা একটি লোকের ছবিও ছিল, কিন্তু আজ মিলল সেই হলুদ পোশাক। সে বোঝাতে চাচ্ছে এই সিচুয়েশনগুলো তাকে পাগল বানিয়ে ফেলছে। তবু সে বলে আমি এই সব সিচুয়েশনের মধ্যে নিজেকে নর্মাল রাখার চেষ্টা করছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন ডোনা বয়েডকে বলে সে কি তার স্ত্রীর ব্যাপারে জানে, এমনকি তাবিতার ব্যাপারেও কি সে জানে, কারণ সে বোঝাতে চাচ্ছে পূর্বের জন্মে তাবিতাই তার স্ত্রী ছিল। তাবিতা বলে আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না এটা বাস্তব নাকি সম্পূর্ণই ভ্রম। জেইড বলে এটা সম্পূর্ণই বাস্তব। বয়েড বলে তাবিতা সম্পূর্ণ ঠিকই বলেছে, এই ব্যাপারে আমাদের 100% শিওর হতে হবে। সে এলিসকে বলে সে ফাতিমাকে এই ব্যাপারে কিছু বলেছে। এলিস বলে সে আগে থেকেই অনেক পেরেশানির মধ্যে আছে, তাই এই ব্যাপারে সে কিছুই জানায়নি। বয়েড বলে খুবই ভালো, এই ব্যাপারটা শুধু আমাদের এই কয়েকজনের মধ্যেই থাকবে, আর বাকি লোক যেন কোনোভাবেই জানতে না পারে। বয়েডের কথা সবাই মেনে নেয়। জেইড তাবিতাকে বলে মিরিন্ডা যদি ওই হলুদ পোশাক পরা লোকটির ছবি আঁকতে পারে তাহলে অবশ্যই তোমার ব্রেনের ভিতরে এই বিষয়ে কিছু থাকার কথা, অর্থাৎ তাকে তোমার চেনার কথা। এইসব কথা শুনে ডোনার কাছে অনেকটা পাগলামি মনে হচ্ছিল। সে বলে তাহলে ওই হলুদ পোশাক পরা লোকটি জেইড যে মাশরুম তুলে নিয়ে এসেছে সেই মাশরুমগুলোও খেত। বয়েড বলে না, প্রত্যেকদিন সকালে লাশ গোনার থেকে কিছু ক্লু বের করে চেষ্টা করা এর থেকে অনেক ভালো। জেইড যে মাশরুম তুলে নিয়ে এসেছে সেই মাশরুম থেকে সে নতুন করে ক্লু বের করার চেষ্টা করছে। ওই রাক্ষসীরা আমাদের সাথে কী ধরনের গেম খেলছে এটা আমরা এখন পর্যন্ত জানি না। এমনকি ওই সাদা পোশাক পরা ছেলেটি যেটা বলেছে সেই ব্যাপারেও আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা দিন দিন হেরেই যাচ্ছি। এই জন্য আমি জেইডের সাথে থাকব। ওর ব্রেন থেকে কোনো উত্তর পাওয়া মাত্রই আমি সেই ব্যাপারে নিজেকে প্রস্তুত করব, যেন আমি মোকাবেলা করতে পারি। ডোনা বলে ঠিক আছে। সে এলিসকে বলে কিছু লোক প্রস্তুত হয়েছে খাবার সংগ্রহ করার জন্য, অর্থাৎ তাকে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলছে। তারপর সে জেইডকে বলে তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো, তবে মনে রেখো এই যাত্রায় তুমি ফেরত নাও আসতে পারো। তারপর সে এলিসকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তখন তাবিতা বয়েডকে বলে সে জেইডের সাথে একা কিছু কথা বলতে চায়। এই কথা শুনে বয়েড সেখান থেকে বের হয়ে যায়। এদিকে সোফিয়া তার রুমের ভেতরে সেই বক্স থেকে কিছু চিঠি বের করে পড়ছিল, যেটা কেনি তাদের গাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল। সেই মুহূর্তে সারা সেখানে আসে। তখন সারা তাকে জিজ্ঞেস করে তুমি হয়তো কেনির কাছ থেকে শুনেছিলে আমি এই শহরে কি ঘটিয়েছিলাম। তখন সোফিয়া বলে আমি সবই জানি, কিন্তু আমি এটাও জানি তোমার মন অনেক ভালো। এই কথা শুনে সোফিয়া অনেক বেশি খুশি হয়। তারপর সোফিয়া বলে আমি নিচে যাচ্ছি তোমার ব্রেকফাস্ট রেডি করার জন্য। সোফিয়া বলে সে কিছুক্ষণের মধ্যেই আসছে। সারা যখনই সেখান থেকে বের হয়ে যায় ঠিক সেই মুহূর্তে সোফিয়া বিড়বিড় করে কিছু মন্ত্র পাঠ করে, আর সাথে সাথে সারার ব্রেনের ভিতরে যন্ত্রণা হতে শুরু করে, ঠিক যেমনটা প্রথমে হতো। তাকে কিছু একটা মেসেজ দেওয়া হয়, আর সেটার জন্য সে প্রচণ্ড পরিমাণের যন্ত্রণা ভোগ করছিল। তখনই সোফিয়া নিচে নেমে এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এদিকে তাবিতা জেইডকে জিজ্ঞেস করে জঙ্গলে সে ইথানের সাথে কি করছিল। তুমি হয়তো জানো ইথান তোমাকে বলেছে সে তার বাবাকে দেখেছে। তার বাবা নাকি তাকে বলেছিল লেক অফ টিয়ার্স খুঁজতে, এই জন্য সে খুঁজতে বেরিয়েছিল। যদিও এটা তার ইমাজিনেশন,
তবুও আমি তাকে অ্যাডভাইস দেওয়ার কোনো যোগ্যতা বহন করি না। ইথান ও ভিক্টর আমাকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। তখন তাবিথা তাকে বলে খামারে সে তার সাথে যে ব্যবহারটা করেছিল সেই জন্য সে লজ্জিত। এই কথা বলে সে সেখান থেকে যাওয়ার সময় বলে ওই মাশরুমটা সাবধানে ব্যবহার করতে। জেইড ওই মাশরুমের সামনে যায়, তখনই বয়েড সেখানে উপস্থিত হয়। সে বলে এটা নিয়ে তুমি গবেষণা করার জন্য প্রস্তুত? জেইড বলে না। এই কথা বলেই জেইড দুটি মাশরুম খেয়ে নেয়। তখন তাবিথা বাসায় আসে ইথানের সাথে কথা বলার জন্য। সে ইথানের ঘরের দরজার সামনে এসে শুনতে পায় ইথান ভেতরে সেই ভাঙা রেডিওর মাধ্যমে তার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। সে দরজায় নক করলে ইথান সেটা চাদর দিয়ে ঢেকে ফেলে। তারপর তাবিথা তাকে জিজ্ঞেস করে লেক অফ টিয়ার্সের ব্যাপারে ভিক্টর ও জেডকে বলার আগে আমাকে কেন বলনি? ইথান বলে তুমি আমার কথা কখনোই বিশ্বাস করতে না, এই জন্য আমি তোমাকে বলিনি। বাবা আমাকে ওই লেক অফ টিয়ার্স খুঁজতে বলেছে। যখন আমি সেটা খুঁজে পাবো তখন তুমি আমাকে বিশ্বাস করবে। বাবা এখান থেকে কোথাও যায়নি, বাবা এখানেই আছে। এই কথা শুনে তাবিথা অনেকটা ইমোশনাল হয়ে যায়। তারপর সে ইথানকে বলে ব্যাকপ্যাক রেডি করো, আমরা এখনই ট্রিপে যাব। অর্থাৎ খাদ্য সংগ্রহের জন্য তাকে সে নিয়ে যাবে। অপরদিকে র্যান্ডাল ও জুলি সেই বইগুলোর ভেতরে স্টোরি ওয়াকের ব্যাপারে তথ্য খুঁজছিল। এক পর্যায়ে র্যান্ডাল ফ্রেড নামের একজন স্টোরি ওয়াকের তথ্য পায়, যিনি ছিলেন গ্র্যান্ড গুলিককের একজন কাজিন। জুলি তার কাছে আসলে র্যান্ডাল তাকে পড়ে জানায় ফ্রেড ছিল লিফটের একজন রিপেয়ার। সে প্রায়ই স্টোরি ওয়াক করত এবং সে অতীত এবং ভবিষ্যতে যেতে পারত। এতটুকু পড়ার পরে সেখানে তাবিথা হাজির হয়। তারা দুজন সাথে সাথে সেই বইটা পিছনে ফেলে দেয়। তখন তাবিথা সেখানে এসে তাদের জানায় কলোনি হাউসের বেশ কিছু লোক ডোনার সাথে খাদ্য সংগ্রহের জন্য জঙ্গলের ভেতরে যাচ্ছে। এই জন্য সে তার ছেলেকে নিয়ে তাদের সাথে যাচ্ছে। এর মেন উদ্দেশ্য হচ্ছে ইথান তার বাবাকে দেখতে পেয়েছে। সে তাকে বলেছে লেক অফ টিয়ার্স খুঁজতে। যদি আমি তাকে এই ব্যাপারে বাধা দিই তবু সে এটা চলমানই রাখবে। এর থেকে ভালো আমি তাকে এই কাজে সঙ্গ দিই। পরে সে খুঁজে না পেলে একাই এই ব্যাপারটা নিয়ে শান্ত হয়ে যাবে। সেই জন্য তোমাকেও সাথে যেতে হবে, কারণ তোমাকে আমি এখানে একা রেখে যেতে পারি না। জুলি বলে সে একা নয়, তার সাথে র্যান্ডাল রয়েছে। এই কথা শুনে জুলি ভাবে তার মা হয়তো ভেবে নিয়েছে সে র্যান্ডালের সাথে কোনো রিলেশনে জড়িয়েছে। তাই সে তার মাকে ক্লিয়ার করে বলে এমন কিছুই নয়, সে রাতে ক্লিনিকে থাকবে ক্রিস্টি ও মেরিয়েলের সাথে। তখন তাবিথা র্যান্ডালকে একটু সাইডে ডাকে কথা বলার জন্য। তারপর সে র্যান্ডালকে ক্লিয়ার করে বলে জুলি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছে। যদি তুমি তার বিশ্বাস ভঙ্গ করো তাহলে আমি তোমাকে কখনোই ছেড়ে দেব না। র্যান্ডাল তাকে বলে ঠিক আছে, বুঝতে পেরেছি। তখনই সেখানে জুলি চলে আসে। তাবিথা জুলিকে ভালোভাবে বিদায় দিয়ে বলে সে আগামীকালই ফেরত আসবে। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে ফাতিমা এলিসের ব্যাগ গুছিয়ে দিচ্ছিল। তখন এলিস বলে তুমি যদি বলো তাহলে আমি এখানে থেকে যেতে পারি, আমার জায়গায় ডোনা আরেকজনকে পাঠাবে। ফাতিমা বলে আমাকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই, আমি সম্পূর্ণ ঠিক আছি। তখন ডোনা কেনিকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। সে এলিস ও ফাতিমাকে দেখে বলে এলিস যাওয়ার পর খুব ভালোভাবে ফাতিমার দিকে নজর রাখবে। সেই সময় ব্যাকপ্যাক গুছিয়ে তাবিথা ও ইথান আসে। তাবিথা ডোনাকে বলে তাদের দুজনের জন্য জায়গা হবে। ডোনা বলে অবশ্যই। তারপর সে সবাইকে নিয়ে সেইখান থেকে রওনা হয়। তখন ফাতিমা সাথে সাথে সেই রুমে চলে যায় যেখানে এলজিনকে বেশ কিছু মাটি সংগ্রহ করতে বলেছিল। এলজিন তাকে প্রশ্ন করে এটা কি যথেষ্ট? ফাতিমা বলে হ্যাঁ, এটাতে হয়ে যাবে। তারপর সে এলজিনকে সেই রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দেয়। অপরদিকে হেনরি দেখে তার ছেলে গুনে গুনে পা ফেলছে এবং গাছের সামনে গিয়ে কি যেন লিখছে। সে তার ছেলের কাছে জানতে চায় সে এখন কি করছে। তখন ভিক্টর বলে সে দেখছে গাছ কতটা দূরে সরে গেছে, কারণ এখানের আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হচ্ছে। কিছুদিন আগেই এখানে বরফ পড়তো আর এখন গ্রিন হয়ে গেছে সব কিছু। মাঝখানে সে কিছুটা ব্যস্ত থাকার কারণে এটা গণনা করতে পারেনি। এটা কখনোই করা উচিত হয়নি তার। তখন হেনরি বলে আমি কি তোমাকে এই কাজে সাহায্য করতে পারি? ভিক্টর কিছুটা ভেবে বলে হ্যাঁ পারো। তারপর বলে সে তাকে কিভাবে সাহায্য করবে। ভিক্টর তাকে দেখিয়ে দেয় কিভাবে গুনে গুনে পা ফেলতে হয়। সেই মোতাবেক তাকে পা ফেলতে বলে। এদিকে কেনি কলোনি হাউসের ভিতরে লক্ষ্য করে তৃতীয় তলা থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। সে সেটা দেখার জন্য তৃতীয় তলায় যায়। তখন কিছু পায়ের ছাপ একটা রুমের দিকে যেতে দেখে। সেটা সে ফলো করে সেই রুমের দরজা খুলে দেখে ফাতিমা পানি ও মাটি দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছে, যেটা দেখে সে অনেকটা অবাক হয়।
অপরদিকে বয়েড শেরিফ স্টেশনের ভেতরে তার রুমের ভেতর থেকে একটি বক্স বের করে তার স্ত্রীর সেই পুরনো স্মৃতিগুলো মনে করছিল। তার ভিতরে একটি চিরকুট লেখা ছিল, সেখানে লেখা ছিল মিস্টার ফিশ অ্যান্ড লবস। তারপর সেখান থেকে একটি রিং বের করে যেটা তার স্ত্রী পরত, আর সেটা দেখে তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। তখনই সেখানে কেনি এসে উপস্থিত হয়। সে দেখতে পায় বয়েডের চেয়ারে বসে জেড ঘুরছে। তাকে হাই জানালে সে কোনো উত্তর দেয় না। সে বয়েডকে ডাক দেয়। বয়েড সাথে সাথে এসে বলে, তোমার কি কিছু প্রয়োজন? সে জেডের ব্যাপারে জানতে চাইলে বলে সে জঙ্গল থেকে কিছু মাশরুম নিয়ে এসেছে, আর সেটা খাওয়ার পরই তার এই অবস্থা, অর্থাৎ সে এখন উন্মাদের মতো কাজ করছে। বয়েড তার কাছে জানতে চায় সে কেন এসেছে। কেনি বলে তার সাথে কলোনি হাউসে আসতে, কারণ সে ফাতিমার ব্যাপারে তাকে কিছু একটা দেখাতে চায়। অপরদিকে সারা চার্চে বসেছিল। ঠিক তখনই এলজিন ভেতরে প্রবেশ করে। সারা এলজিনকে দেখা মাত্রই বলে সে এখনই এখান থেকে চলে যাবে, কিন্তু এলজিন তাকে মানা করে। সে বলে, সর্বপ্রথম তোমার সাথে এখানেই আমার পরিচয় হয়েছিল। সময়ের সাথে সাথে সবকিছু কত দ্রুত বদলে গেছে। তখন সারা বলে, তুমি কি এখনও ওই কিমোনো পোশাক পরা মেয়েটিকে দেখতে পাও? এলজিন জানায়, না, এখন আর সে তার সামনে আসে না। সারা বলে, তুমি ওর কথা মতো কাজ করার পর সে কি এখনও তোমাকে কোনো রকম পেরেশানি করে? এলজিন হেসে বলে, এসব কথা কেন বলছো? সারা বলে, একসময় একটা ভয়েস আমাকে বলতো তার কথা মতো কাজ করতে। আমি তার কথা মতো কাজ করেছি। তারপর ভেবেছিলাম সে হয়তো আমার পিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। এলজিন তাকে প্রশ্ন করে, এখন সে কি চাচ্ছে তোমার কাছ থেকে? সারা বলে, সেটা জানি না, তবে সে আমাকে বলেছে ডাইনারে গিয়ে একটি গ্লাসে করে পানি পান করার পর অবশিষ্ট পানি একটা জগের ভেতরে রেখে দিতে। এলজিন তাকে প্রশ্ন করে, এতে তারা লোকজনের ক্ষতি করবে কিভাবে, যদিও তারা বারবার ইনস্ট্রাকশন দেয় ক্ষতি করার জন্য। সারা বলে, আমি এর বেশি কিছু বলতে পারছি না, আপাতত এতটুকুই বলেছে। আর তাদের কথা মতো যদি কাজ না করা যায় তাহলে কাছের মানুষদেরকে হারাতে হবে, তাই আমি চাচ্ছি ওই কাজটি করার জন্যই। ওইদিকে হেনরি ভিক্টরের সাথে সাথে তার কথা মতো গাছের মুভমেন্ট চেক করছে। তখন হেনরি ভিক্টরকে বলে, গতকাল যেটা ঘটেছে সেই ব্যাপারে সে তার কাছে কিছু জানতে চাচ্ছে। সে যে হলুদ পোশাক দেখে ভয় পেয়েছিল সেটা কি ওই ইয়েলো ম্যান? ভিক্টর মাথা নেড়ে জানায়, হ্যাঁ। এটা শুনে হেনরি একটু ঘাবড়ে যায়। হেনরি ভিক্টরকে অনুরোধ করে ওই ইয়েলো ম্যানের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য। সে বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে যেটাই হয়ে যাক না কেন আমরা একত্রিত হয়ে মোকাবেলা করব। তখন ভিক্টর তার বাবাকে তার সাথে আসতে বলে, কারণ সে তাকে কিছু একটা দেখাতে চায়। হেনরির সাথে সাথে তার সাথে রওনা দেয়। এদিকে বয়েড কেনির সাথে কলোনি হাউসে আসে, এমনকি জেডকেও নিয়ে আসে, আর তাকে বলে সে যেন আশেপাশেই কোনো জায়গায় বসে থাকে, এর বাইরে কোথাও যেন সে না যায়, যেহেতু তার ব্রেন এখন উন্মাদের মতো কাজ করছে। তারপর সে ফাতিমার ওই রুমে চলে যায় এবং ফাতিমাকে জিজ্ঞেস করে, তুমি এটা আসলে কি করছো? উত্তরে ফাতিমা জানায় সে মনস্টার বানাচ্ছে। বয়েড এই ব্যাপারে এক্সপ্লেন চাইলে সে বলে তার বাবা তাকে অনেক গল্প শুনিয়েছিল, তার মধ্যে সব থেকে যেই গল্পটা তার মাথায় বেশি আসে সেটা হলো একটি গোলেম। সেই গোলেম কিভাবে তৈরি হয় আর সেটা কিভাবে মানুষকে সাহায্য করে, এই ব্যাপারে আপনারা গুগল করতে পারেন, তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন। তো বয়েড ফাতিমার কাছে জিজ্ঞেস করে, তুমি যে এই কাজগুলো করছো এটা এলিস জানে কিনা? ফাতিমা বলে সে এখন পর্যন্ত কিছুই জানে না, সে আসলেই এই ব্যাপারটা সে খুলে বলবে। এরপর বয়েড রুম থেকে বেরিয়ে এসে কেনিকে বলে ফাতিমা একটি গোলেম তৈরি করছে। কেনি গোলেমের ব্যাপারে জানতে চাইলে বলে ফাতিমা ধার্মিকভাবে একটি গোলেম তৈরি করবে আর সেটা তাকে সাহায্য করবে, অনেকটা বলতে পারো এটা একটা চ্যাম্পিয়নের মতো। তো বয়েড বলে ফাতিমার মানসিক অবস্থা এখন ভালো নয়, এই জন্য তাকে তার কাজে ব্যস্ত থাকতে দিতে হবে, আর আমরা এদিকে আমাদের কাজ করতে পারবো। তখন কেনি বলে, আমি যেই ফাতিমাকে চিনি এটা সেই ফাতিমা নয়, আমরা দুজনেই জানি এই জায়গাগুলো কিভাবে সবাইকে বদলে দেয়, ফাতিমাকে এভাবে রাখলে আরও বেশি ক্ষতি হতে পারে। তখন বয়েড তার কথায় আরেকটু চিন্তায় পড়ে যায়। আরেকদিকে জুলি ওই বইটি পড়ে সে বুঝতে পারে এবার তাকে টাইম ট্রাভেল করলে একটি বুকমার্ক করতে হবে, যেমনটা ফ্রেড নামের ওই চরিত্রটি করত। র্যান্ডাল বলে এটা শুধু বাচ্চাদের একটি বই, এর বেশি কিছু নয়। জুলি বোঝানোর চেষ্টা করে এটা যদিও বাচ্চাদের বই তবু এটা তাদের কাজে লাগতে পারে, তা না হলে এটা অলৌকিকভাবে তাদের সাথে এখানে আসতো না। সে বলে এই জায়গাটাও একটি অসম্ভব জায়গা যেটার কোনো লজিক নেই, তবু আমরা এই জায়গাতে ফেসে আছি। তেমনি এই বইটিও হয়তো তাদের কোনো পথ দেখানোর জন্যই তার ছোট ভাইয়ের সাথেই এখানে চলে এসেছে। সে বলে আমার মা যখন ছোট ছিল
তখন সে স্বপ্নে বারবার এই জায়গাটা দেখত। সে জানতও না এই জায়গাটা আসলে সত্যি কিনা। তারপর এখানে আটকে যাওয়ার পর বুঝতে পারে এই জায়গাটা আসলেই সত্যি। জুলি বলে, তুমি আমাকে সাহায্য করো বা না করো, আমি আমার বাবাকে বাঁচানোর জন্যই অবশ্যই এই কাজটা করব। এসব কথা শোনার পর র্যান্ডাল আবার রাজি হয়ে যায়। অপরদিকে সবাই যখন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন ডোনা তাবিতার কাছ থেকে জানতে চায় তার বর্তমান অবস্থা কেমন যাচ্ছে। সে জিমকে হারানোর পর সবকিছু ম্যানেজ করছে কিভাবে। তাবিতা বলে তার ছেলের ব্যাপারটা, এমনকি জিমের চলে যাওয়াটা সে ঠিকমতোভাবে হ্যান্ডেল করতে পারছে না। সে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তখন ডোনা বলে সে যেন কখনো নিজেকে একা না ভাবে। সে তাকে আশ্বস্ত করে সে তার পরিবারকে নিজের ফ্যামিলিই মনে করে। তখনই ইথান তার মাকে ডাক দেয়। তারা দুজন কাছে এসে দেখতে পায় একটি পাখি তার পাখনা ভেঙে নিচে পড়ে আছে। ইথান বলে এখানে কাক ছাড়া আর কোনো পাখি দেখা যায়নি, এটা হয়তো কোনো ইশারা। তাছাড়া লেক অফ টিয়ার্সের কাছে গেলে এই পাখিটা সুস্থ হয়ে যেতে পারে। তাবিতা তার ছেলের কথা মেনে নেয়। অন্যদিকে ডিনার হাউসে মেরিল ও ক্রিস্টি খেয়াল করে দেখছিল সুফিয়া পুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা আলোচনা করছিল সে হয়তো তার বাবার চলে যাওয়াটা এখনও মেনে নিতে পারেনি, তবে সে যে অনেক বেশি ধার্মিক সেই বিষয়ে তারা দুজনেই বুঝে গেছে। তখন সেখানে প্রবেশ করে সারা। তারপর সে জগ থেকে গ্লাসে পানি ঢেলে সেটা কিছুটা পান করার পর সেই গ্লাসেই রেখে দেয়। তখন সেখানে বাঘটা আসে। সে তাকে দেখে অনেক খুশি হয়, কারণ সারা অনেক দিন পর এখানে এসেছে এবং তাকে এখানে কাজ করার জন্য আবার অফার করে। এটা শুনে সারা অনেক খুশি হয়। তারপর সারা বলে সে যেই গ্লাসে পানি পান করেছে সেটা ফেলে দেওয়ার জন্য, কারণ সে ওই অদৃশ্যর ভয়েস অনুযায়ী আর কাজ করতে চাচ্ছে না। বাঘটা কথা মতো সেই গ্লাসটি ভেতরে নিয়ে যায় ফেলে দেওয়ার জন্য। তখনই বাইরে থেকে কারো চিৎকারের আওয়াজ আসে। সবার সাথে সারাও তাড়াতাড়ি সেদিকে ছুটে যায়। তখন দেখা যায় সোফিয়া পুলের ভেতর পড়ে গেছে এবং তার হাত ভেঙে গেছে। সারা বুঝতে পারে সে ওই ভয়েসের কথা মতো কাজ করেনি, এই জন্যই সে তার কাছের মানুষদেরকে কষ্ট দিচ্ছে। সে সাথে সাথে আবার ডিনার হাউসে ছুটে যায়। তারপর জগ থেকে গ্লাসে পানি ঢেলে কিছুটা পান করে সেই পানি আবার জগের ভেতরে রেখে দেয়। এরপর সে অপেক্ষা করতে থাকে কি ঘটে। এদিকে সবাই খাদ্য সংগ্রহ করার জন্য সেই জায়গায় চলে এসেছে যেটা আবিষ্কার করেছিল জিম ও কেনি। ডোনা সেই অদ্ভুত কঙ্কাল থেকে একটু বিচলিত হয়ে যায়। তখন ইথান বলে জেড বলেছিল এই জিনিসগুলো নাকি খারাপ আত্মাদেরকে দূরে রাখার জন্যই সাজানো হয়েছে। ডোনা বলে সূর্য ডোবার আগেই আমাদেরকে খাবার সংগ্রহ করে নিতে হবে, এই জন্য সে সবাইকে কাজে লেগে পড়তে বলে। তখন ইথান বলে এই পাখিটির পাখনা ওই লেকের পানিতে ভেজাতে হবে, কারণ তার ধারণায় এই জায়গার পাশে যেই লেকটি আছে সেটা হতেও পারে লেক অফ টিয়ার্স। কথা মতো তাবিতা ও ডোনা সেই দিকেই নিয়ে যায়। অপরদিকে র্যান্ডাল কাগজ ও কলম নিয়ে জুলির রুমে আসে, যেটা জুলি আনতে বলেছিল। তখন সে দেখতে পায় জুলি তার চুলগুলো ছোট করে ফেলছে। সে তার কারণ জানতে চাইলে বলে গতবার যখন সে টাইম ট্রাভেল করেছিল তখন একটা রাক্ষস তার চুল ধরে ফেলেছিল। এবার যেন ধরতে না পারে সেজন্যই সে তার চুল ছোট করে ফেলছে। আর এই লুকটাই কিন্তু ভবিষ্যতের লুক বলা হয়েছিল। এরপর তারা দুজন সেই ধ্বংসস্তূপের কাছে যায়। তখন জুলি র্যান্ডালকে বুঝিয়ে দেয় সে যখন টাইম ট্রাভেল করবে তখন সেখানে সে কাগজের উপর মার্ক করবে এবং সেটা সেখানেই ফেলে দেবে। আর সে যখন বর্তমানে চলে আসবে তখন সেটা তার পকেটে চলে আসবে। র্যান্ডাল জানতে চায় যদিও এই কাজটা হয়ে যায় তাহলে এটার মাধ্যমে কি উপকার আসবে। জুলি বলে এটার মাধ্যমে সে সেই চ্যাপ্টারে যেতে পারবে যেই চ্যাপ্টারের ভেতরে তার পিতা আটকে আছে। বারবার সেই চ্যাপ্টারে যেতে পারবে তার বাবাকে বাঁচানোর জন্য। অর্থাৎ সে যদি এখন তার বাবার চ্যাপ্টারে চলে যায় তাহলে সেখানে কাগজে যেটা লিখে রাখবে সেটা বর্তমানে তার পকেটে ফিরে আসবে। তারপর সে ওই নিশানা ফলো করে আবার টাইম ট্রাভেল করবে। এই জন্য তাকে ওই ধ্বংসস্তূপের মধ্যে 5 সেকেন্ড থাকতে হবে। যখনই তার শরীরে কাঁপুনি আসবে তখনই র্যান্ডাল তাকে সেখান থেকে টান দিয়ে বের করে নিয়ে আসবে। সময় মাত্র 5 সেকেন্ড। সেখানে কথা শুনে বোঝা যায় র্যান্ডাল অনেকটা জুলির প্রতি দুর্বল হয়ে পড়েছে। তো জুলি সেই ধ্বংসস্তূপে পা বাড়ানো মাত্রই সে টাইম ট্রাভেল করে অতীতের সেই সময় চলে যায় যে সময়টাতে ভিক্টর ছোটবেলায় আন্ডারগ্রাউন্ড হোম থেকে বের হয়ে রাস্তায় বহু লাশ পড়ে থাকতে দেখেছিল। সে এত লাশ দেখে খুব ভয় পেয়ে যায়। তবু সে সাহস করে একটি চিহ্ন লিখতে যায়। ঠিক সেই সময় লক্ষ্য করে সেখানে ইয়েলো ম্যান একটি লাশের কলিজা বের করে চিবিয়ে খাচ্ছে। আর সে জুলিকে দেখা মাত্রই তার দিকে এগিয়ে যায়। জুলি ভয়ে সেখান থেকে দৌড় দিচ্ছিল।
আর এর মধ্যেই 5 সেকেন্ড হয়ে যাওয়া মাত্রই তখনই র্যান্ডাল ওই জায়গা থেকে জুলিকে বের করে নিয়ে আসে। জুলি তাড়াতাড়ি তার পকেট থেকে হাত দিয়ে সেই কাগজটি বের করে দেখে সেটা সম্পূর্ণ খালি, অর্থাৎ সেটা কোনো কাজই করেনি। এদিকে ভিক্টর তার বাবাকে সেই কন্টেনার গাড়ির সামনে নিয়ে যায়। তারপর সেখানে মাটি খুঁড়ে একটা ব্যাগ বের করে, আর সেটার ভেতরে সে ছোটবেলায় কিছু অঙ্কন করে রেখেছিল। হেনরি সেটা খুলে দেখে সেখানে একটি গাড়ির সামনে ইয়েলো স্যুট পরা সেই ইয়েলো ম্যান দাঁড়িয়ে আছে। ভিক্টর বলে ইয়েলো ম্যান তাদের মতোই মানুষ ছিল, সে হলুদ পোশাক পরতে খুবই পছন্দ করত, আর আমরা তাকে মানুষ ভেবে বন্ধু বানিয়েছিলাম। আমি যখন মাকে খুঁজতে ওই বোতলটির কাছে যাই তখন দেখতে পাই এই ইয়েলো ম্যান আমার মাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা শুনে হেনরি প্রচণ্ড কষ্ট পায়, আর আমরা এতে বিস্তারিতভাবে বুঝতে পারি মিরিন্ডা যখন বাস্তব দুনিয়াতে চলে গিয়েছিল তখন সে আবার এই শহরে ফিরে এসেছিল তার সন্তানদের খোঁজার উদ্দেশ্যে, কিন্তু সে মারা গিয়েছিল স্মাইলি ক্রিয়েচারের হাতে, অর্থাৎ ওই হাস্যোজ্জ্বল রাক্ষসের হাতে। এরপর তার লাশ যখন পড়েছিল তখন দিনের বেলায় ওই ইয়েলো ম্যান তার মার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, বিশেষ করে কলিজা। এর মানে এখন পরিষ্কার ইয়েলো ম্যান সোফিয়ার রূপ ধরে আবার ফিরে এসেছে। এখন বুঝতেই পারছেন সামনে কতটা ভয়ানক বিপদ রয়েছে। অপরদিকে ক্রিস্টি ও মেরিয়েল সুফিয়াকে ক্লিনিকে নিয়ে গিয়ে তার হাতের ট্রিটমেন্ট করছিল। তখন সুফিয়া বলে এটা তাদের ঈশ্বরের একটি পরীক্ষা যে সে তাকে কতটা ভালোবাসে। যদিও ক্রিস্টি ও মেরিয়েল সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল না, তবু তার কথা শুনছিল না শোনার মতো করে। সে বাইবেল থেকে আব্রাহামের উদাহরণ তুলে ধরে, যেটা আমাদের ধর্মে ইব্রাহিম আলাইসাল্লাম ও তার সন্তান ইসমাইল আলাইসাল্লামের কুরবানির ঘটনা। সে বলে একদিন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ পরীক্ষা করার জন্য বলল, তোমাকে আমার জন্য তোমার সন্তানকে কোরবানি দিতে হবে, কারণ আল্লাহ জানতে চাইছিল ইব্রাহিম আলাইসাল্লাম তাকে কতটা ভালোবাসে। সেজন্য ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কথা অনুযায়ী সে তার সন্তানকে কোরবানি দিতে যায়। যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানের গলায় ছুরি চালায় তখনই দেখতে পায় সেখানে একটি দুম্বা জবাই হয়ে পড়ে আছে, আর তার ছেলে সম্পূর্ণ অক্ষত। এর মানে আমরা বুঝতে পারি ওই অদৃশ্য ভয়েস সারাকে যেটা বলেছিল সেটা শুধুমাত্র একটা পরীক্ষা ছিল, কারণ সে বুঝতে চাইছিল সারা তার কথা মতো কাজ করে কিনা। এদিকে বয়েড ফাতিমার কাছে কেনিকে নিয়ে আসে, তারপর বলে তুমি যেটা করছো সেটা কেন করছো। ফাতিমা বলে সে এখনও ফিল করতে পারে ওই জিনিসটা তার পেটের ভেতরেই আছে। সে যখনই ভয় পায় তখন ওই জিনিসটা অনেক শক্তিশালী হয়ে ওঠে, আর যখন ফাতিমা এই গোলেম তৈরি করছে তখন ওই জিনিসটা ভয় পাচ্ছে, এতে সে অনেকটা শক্তি পাচ্ছে। এটাই ওই জিনিসটার সাথে লড়াই করার একমাত্র উপায়। এই কথা শুনে তারা দুজন বের হয়ে আসে। তারপর কেনি বলে ফাতিমা যেটা করছে এতে কি কোনো উপকার আসবে। বয়েড বলে আপাতত সে জানে না, তবে যদি তার কথা মতো কোনো গোলেম তৈরি হয় তাহলে তাদের সাহায্যের জন্যই ভালো হবে। কেনি বলে ঠিক আছে, আমি তাহলে কলোনি হাউসের সবাইকে বলে দিচ্ছি কেউ যেন ফাতেমাকে ডিস্টার্ব না করে, এমনকি ওই ঘরের সামনে কেউ যেন না যায়। এই কথা বলে কেনি সেখান থেকে চলে যায়। তারপর বয়েড যখন বের হচ্ছিল তখনই সে লক্ষ্য করে একটি রিং সিঁড়ি বেয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে। বয়েড সেটা হাতে তুলে নেওয়ার পর দেখতে পায় সেই রিংয়ের নিচে সেই রকমেরই মার্ক করা যেমনটা তার স্ত্রীর রিংয়ের মার্ক করা ছিল। সে বুঝতে পারছে না এটা এখানে এলো কিভাবে, কারণ সেটা তো সে একটি বক্সের মাধ্যমে শেরিফ স্টেশনে রেখেছে। তখনই জেড তাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে ডাক দেয়। সেই মুহূর্তে বয়েড বলে আমাদের এখনই শেরিফ স্টেশনে যেতে হবে। এই বলে সে জেডকে নিয়ে সোজা স্টেশনে চলে যায়। তারপর জেডকে একটু অপেক্ষা করতে বলে তার রুমে যায় এবং ওই বক্স থেকে তার স্ত্রীর রিংটি বের করে দেখে একই মার্ক করা। সে অবাক হয় এটা কি হচ্ছে তার সাথে। সে আবার ওই রিংটি ধরতে গিয়ে দেখে সেই রিংটি সম্পূর্ণ ভ্যানিশ। মানে বুঝতে পারছেন এই শহর তাদেরকে কিভাবে পাগল বানিয়ে ফেলছে ধীরে ধীরে। শেষ দৃশ্যে দেখা যায় কলোনি হাউসের সবাই সেই জায়গা থেকে সবজি সংগ্রহ করছে। অপরদিকে তাবিতা ও ডোনা ইথানের সাথে সেই পাখিটি নিয়ে লেকটির সামনে গিয়ে দাঁড়ায়। ডোনা ও তাবিতা মিলে লেকের ভেতর থেকে পানি তুলে পাখিটির গায়ের উপর ঢালে, যেমনটা ইথান চাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রজার নামের একজন লোক যে কলোনি হাউসেই থাকে সে একটি মোটা রশি খুঁজে পায় যেটা লেকের ভেতরে চলে গেছে। সে সেটা দিয়ে জোরে টান দেওয়া মাত্রই সবাই দেখতে পায় লেকের ভেতর থেকে কিছু একটা ভেসে উঠেছে, আর সেটা সবাই দেখা মাত্রই এপিসোড 4 এখানেই শেষ হয়ে যায়। তো আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটি কথা, আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো প্রায় 55% লোক দেখা মাত্রও চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না। তাদের কাছে অনুরোধ জানাচ্ছি
আপনারা একটু কষ্ট করে হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য মাইল ফলক। আল্লাহ হাফেজ সবাইকে।